নির্বাচন হবে জাতি এটা আশা করেছিল। আমার ব্যক্তিগত মত হচ্ছে নির্বাচন খুবই সুন্দর হয়েছে, কিন্তু ফলাফলটা সুন্দর হয়নি। ফলাফলের ক্ষেত্রে অনেক কিছু করা হয়েছে যেটা অনেকে এখন স্বীকার করছেন একে একে। তারপরে আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে এই ধরনের অবস্থায় আমরা কেন এই ফলাফল মেনে নিলাম। আমরা মেনে নিয়েছি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থকে সামনে রেখে। আমাদের সামনে শুধু বাংলাদেশ নয়, এখন আমরা গ্লোবাল ভিলেজের সিটিজেন। সারা দুনিয়ায় কী ঘটছে সেগুলোর দিকেও আমাদের একটু খেয়াল রেখে চলতে হয়। দুনিয়ার যে সমস্ত জায়গায় একবার গৃহযুদ্ধ শুরু হয়েছে তারা নিষ্কৃতি পাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, সেই জায়গা থেকে তারা বের হতে পারছেন না। আমরা যদি 12 ফেব্রুয়ারি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করতাম, আমাদের আশঙ্কা 13 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো, এবং এটা এই জাতিকে কোথায় নিয়ে যেত আল্লাহ তাআলাই ভালো জানে। এটা আমাদের আশঙ্কা, নাও হতে পারত। আমরা দেশপ্রেমিক মানুষের দায়িত্ব হচ্ছে যেখানেই সন্দেহ সেটাকে এড়িয়ে চলা। সন্দেহের এই জায়গাটা খুবই তীব্র ছিল। হিসাব নিকাশ স্পষ্ট। আমাদের অবস্থান ছিল গণভোটের হায়ের পক্ষে। 68.6% মানুষ ভোট দিয়েছে হাত। এটা পরিষ্কার এই মানুষগুলা কোথায় ভোট দিয়েছে। এবং আপনারা দেখেছেন নির্বাচনের সপ্তাহ দিন আগে গাছে মাছে বাসে ট্রেনে লঞ্চে সর্বত্র আওয়াজ একটাই ছিল, দ্বিতীয় কোনো আওয়াজ ছিল। তাহলে এত মানুষের ভোট গেল কোথায়? এই নির্বাচনের পরে সাধারণ মানুষ যাদের কাছে গিয়েছে বলেছে আপনাদেরকে এত ভোট দিলাম, তো খায় দায় মজর মোটা হইল কোটাই, বুঝতে পারলাম না বিষয়টা। ভোট দিলাম আপনাদেরকে, সরকার গঠন করলো আরেক দল, এটা কেমনে হলো? এবং আপনারা এটা মেনে নিলেন কেন? মানুষের একটু ক্ষোভ আমাদের উপরে ছিল। এরপরে মানুষের এটা বুঝতে আর দেরি হয় নাই, অল্প দিনের মধ্যেই মানুষ বুঝে ফেলেছে যে আমরা কেন মেনে নিয়েছি। আপনারা দেখছেন সীমান্তে অব্যাহত উত্তেজনা চলতেছে। সীমান্তের ওপার থেকে এমন সব কথাবার্তা উস্কানিমূলক বলা হচ্ছে, আমরা যদি দেশ এবং জাতি হিসাবে প্রত্যেকটার কথার জবাব দিতে যাই, প্রতিদিন একবার যুদ্ধ বেঁধে যাবে। এটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে এটা বুঝতে এই দেশের মানুষের কোনো অসুবিধা হওয়ার কথা না। দুইবার স্বাধীন হলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম কি? সবাই বলে যে স্বাধীনতার সুফল এখনো জনগণের ঘরে ওঠে না। ওঠাবেটাকে ওঠাবে এদেশের রাজনৈতিক দলগুলো। যারা আমরা কথা বলি, কোনো না কোনো পর্যায়ে তো দেশ শাসন আমরাই করেছি, দেশ পরিচালনা আমরাই করেছি। তাইলে আমরা কাকে দোষ দিতে চাচ্ছি? আমরা নিজের দোষটা দেখি না কেন? নিজের দুর্বলতা আমরা চিহ্নিত করে এটা দূর করার চেষ্টা করছি না কেন? এটি একটা বিশাল প্রশ্ন। এবারকার সংসদে আমরা গিয়েছি, 2টা শপথ নিয়েছি। আমরা বিবেকের কাছে এবং জনগণের কাছে দায়বদ্ধ, আল্লাহ তাআলার কাছে আমরা দায়বদ্ধ। মানুষকে আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের ফলাফল যাই হোক আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাব না, এবং আমাদের অবস্থান হবে দিন এবং দেশের পক্ষে। আমরা সেটাই চেষ্টা করছি। প্রথম দিন সংসদেই আমরা আমাদের অভিপ্রায় জানিয়ে দিয়েছি। আমাদের অবস্থান তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো বীর সকল কাজে আমরা সহযোগিতা করব, কিন্তু মন্দ কোনো কাজের সহযোগিতা তো করবই না, বরঞ্চ প্রতিবাদ জানাবো। আমরা এই নীতির উপরেই আছি। কিন্তু বাংলাদেশের মানুষ পার্লামেন্ট দেখেছে কিভাবে? দুইভাবে। একভাবে দেখেছে পার্লামেন্টের ভিতরে ডেপুটি স্পিকারকে চেয়ার দিয়ে হত্যা করা হয়, ফাইল ছোড়াছুড়ি হয়, গালিগালাজ করা হয়, ব্যক্তিগত চরিত্র হনন করা হয়, নাচে গাছে গানে ভরপুর হয়। এই একটা দৃশ্য দেখে মানুষ অভ্যস্ত। বিরোধী দল সরকারি দল সেখানে মনে হয় যেন সবসময় একটা যুদ্ধাঙ্গেহী অবস্থায় আছে। আরেকটা অবস্থা হলো যে সরকারি দল যা বলে, তাদের যা ইচ্ছা তারা বলার আগে বিরোধী দল এটা সমর্থন করে, যাদেরকে অনুগত বিরোধী দল বলা হতো। সেই রকম 2টা দল বাংলাদেশে অনুগত বিরোধী দল হিসাবে জনগণের কাছে পরিচিত। আমরা কোনোটাই হব না। আমরা সংসদের ভিতরে চরমপন্থা অবলম্বন করব না এবং অধমপন্থা অবলম্বন করব না। আমাদের অবস্থান মধ্যমপন্থা, যৌক্তিক, দেশ এবং জাতির স্বার্থে যা প্রয়োজন। আমরা বিরোধী দল হিসাবে জাতিকে দেওয়া আমাদের কথা মেনে চলার চেষ্টা করছি। আমরা এর সাথে বিশ্বাসঘাতকতা করব না।
কিন্তু ইতিমধ্যে সরকারি দল জনগণকে দেওয়া ওয়াদা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। তারাই বলেছিল নির্বাচনের আগে গণভোটের রায় যেদিকে যাবে সেইটা আমরা সবাই মানব। তো গেল, এখন মানে না কেন? তারা এখন শপথ নেয় না কেন? তারা প্রশ্ন তুলছেন গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আমরা জিজ্ঞেস করেছি সংসদের ভিতরে, এর আগে এটা প্রথম গণভোট নয় বাংলাদেশে, স্বাধীনতার পরে আরো 3টা গণভোট হয়েছে, সেগুলো সাংবিধানিক কোনো ভিত্তি ছিল না। তখনও সংবিধানে গণভোটের কোনো প্রভিশন ছিল। তখন যদি গণভোট হালাল হয়ে থাকে তাহলে এখন হারাম হয় কেন? একই অর্ডারে 2টা ভোট, সংসদ সদস্য হিসাবে নির্বাচন, সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচন। এটার গোস্ত হালাল কিন্তু শুরুয়া হারাম। এটা কোন ধরনের কথা? একে হান্ডিতে পাকানো তরকারির গোস্ত যদি হালাল হয় শুরুয়া হালাল, আর শুরুয়া যদি হারাম হয় তাহলে গোস্ত হারাম। হারাম হলে দুটোই হারাম, হালাল হলে দুটোই হালাল। এখন তারা বলছেন যে আমরা নির্বাচন যে কোনোভাবে করার জন্য জাতিকে, এটা আমরা বলেছিলাম, এটা আমাদের মনের কথা নয়। আচ্ছা, রাজনৈতিক দলগুলা যদি এইরকমই জাতির সাথে স্টান্টবাজি করে, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা থাকবে কেন? আর মানুষ যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে এই দেশ হবে একটা জঙ্গলি দেশ। আমরা বিস্মিত। হঠাৎ করে বিএনপির জন্ম হয়নি। সে 78 সালে জন্ম নেওয়া দল তিলে তিলে আজকে এসে দাঁড়িয়েছে এই পর্যায়ে। তারা কেন যে এই আচরণটা করছেন আমরা বুঝতে পারছি না। আমরা আশা ছেড়ে দেইনি, আমরা লড়াই চালিয়ে যাব এবং জনগণের এই রায় একবার যদি ব্যর্থ হয়ে যায়, এই দেশে গণরায় কোনোদিন টেকসই হবে না। আমরা টেকসই একটা নিয়মতান্ত্রিক সমাজ চাচ্ছি। আমরা কোনো বিশৃঙ্খলা পছন্দ করি না। আমরা চাই সংসদের ভিতরে সবকিছু সমাধান হোক, কিন্তু সেই সংসদের জায়গাটা যদি সংকুচিত হয়ে যায় তাহলে আমাদের ময়দানে আসা ছাড়া কোনো পথ খোলা থাকে না। অতএব আমাদের অবস্থান 2 জায়গায়, আমাদের অবস্থান সংসদে এবং আমাদের অবস্থান রাজপথে। সংসদে যদি সমাধান না হয়, রাজপথের সমাধান আমরা খুঁজব এবং আমরা গভীরভাবে আস্থাশীল জনগণের এই রায় ব্যর্থ হবে না। আমরা এই রায় আদায় করে ছাড়ব, কোনো ছাড় দেব নেই। যতদিন পর্যন্ত এই রায় বাস্তবায়ন না হয়েছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। কেন এই রায়ের জন্য এত লড়াই আমাদের? একটাই কারণ, আমাদের সংবিধানে যে সমস্ত অপ আইন থাকার কারণে নির্বাচিত শাসকরা ফেসিবাদী হয়েছে। নির্বাচন হলেই কিন্তু শাসক কিন্তু ভালো হবে এর কোনো গ্যারান্টি নাই। এর প্রমাণ হলো 15.5 বছর সংবিধান ছিল, নির্বাচন হয়েছে তাদের দৃষ্টিতে যতটুকুই হোক। সেই নির্বাচনের মধ্য দিয়ে তো জাতির কল্যাণ আসেনি, বরঞ্চ নতুন নতুন অনেক অপরাজনীতির জন্ম হয়েছে। এটা রাজনীতি না, অপরাজনীতি। আয়নাগর জীবনেও মানুষ শুনে নাই। কবরের মতো একটা জায়গা, কবরের চেয়ে আরো ছোট। ওখানে থাকা, ওখানে খাওয়া, ওখানে গোসল, ওখানে পেশাব, ওখানে পায়খানা, সবকিছু চিন্তা করা যায়। 2.5 ফুট আর 5 ফুট একটা জায়গা, এই জায়গার ভিতরে সবকিছু বছরের পর বছর সমাজের মানুষগুলোকে ধরে নিয়ে সেখানে রাখা হয়েছে। কীট পতঙ্গেও তো মানুষ এরকম রাখে না, তারা তাই করেছে। আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং যে কি পরিমাণ হয়েছে তার সঠিক হিসাব কারো কাছে নেই। এদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে তাদের দেশপ্রেমের খেসারত দিতে হয়েছে ফাঁসির কাছ থেকে। সমস্যা নাই, তারা আপোষ করেন নাই। বহু ধরনের ষড়যন্ত্র এবং চাপ প্রয়োগ করা হয়েছিল, মুখ দিয়ে 2-1টা উল্টাপাল্টা কথা বের করার জন্য, পারেনি, ব্যর্থ হয়েছে। তারা বলেছেন আল্লাহর দিন এবং দেশের জন্য, জাতির জন্য এই মৃত্যু আমাদের গৌরবের মৃত্যু। আমরা কোনো অসৎ লোকের সামনে মাথা নত করবো না। তারা মাথা নত করেননি। আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের 5 জন এবং বিএনপির 1 জন, এই 6 জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। কোনো সমস্যা নেই, হাসতে হাসতে তারা ফাঁসির তক্তার উপরে দেখা গেছে।
জাতির জন্য দেয়া গেছে। একজন সার্ভাইভার, একজনই শুধু বেঁচে ছিলেন, এটিএম আজহারুল ইসলাম সাহেব। কোন দলীয় সরকার না, নির্দলীয় সরকারের সময় আদালত তার মামলার রায়ে বলেছে তার উপর সীমাহীন জুলুম করা হয়েছে, তার অধিকার খর্ব করা হয়েছে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি যারা এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য নয়, এই ধারা অবিচার যাতে বন্ধ হয় সেটার জন্য। বিচারের দুনিয়া আমরা পাবো কিনা জানি না, কিন্তু পাবো। বিচার পাওয়ার একটা জায়গা আছে, আদালতে আখেরাত যেটাকে বলা হয় শেষ বিচার। এই বিচারে কেউ ফাঁকি দিতে পারবেন না, সেই বিচার আমরা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করছি যৌক্তিক ভূমিকা রাখার। 11 দলের 4টা দল সরাসরি সংসদে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি পাঠাতে পেরেছে, কিন্তু যারা পারেন নাই তারা আমাদের কাছে সম্মানিত। তাদেরকে নিয়েই আমরা চলবো ইনশাআল্লাহ। আগামীর রাজনীতিতে আমরা সবাইকে সম্মান দিয়ে চলতে চাই। বিগত নির্বাচনে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একসাথে যারা নির্বাচন করব সবাই নিজের প্রতীকে নির্বাচন করব। আমরা কাউকে বলবো না যে এই প্রতীক সবচেয়ে পপুলার, আপনারটা ছেড়ে আমার দলে চলে আসেন আর আমার প্রতীক গ্রহণ করেন। আমরা এটা করি নাই। আমরা চেষ্টা করেছি যার যার প্রতীকে তাদের। এরপরে আমাদের একটু স্কোপ যখন এসেছে, আস্তে আস্তে আমরা অ্যাকোমোডেশন করার চেষ্টা করছি। আমাদের 11 জন মহিলা সংসদ সদস্য পাওয়ার কথা, এর মধ্যে থেকে 3 জনই আমরা স্যাক্রিফাইস করেছি। আগামীতে যদি আপার হাউস হয় সেখানেও আমরা স্যাক্রিফাইস করব। শুধু রাজনৈতিক কর্মী কেন, সমাজের যদি বিশিষ্ট কোনো ব্যক্তি থাকেন যাকে আনলে দেশ এবং জাতি উপকৃত হবে, তার জন্য 1-2টা সিট ছেড়ে দিতে আমাদের বুক কাঁপবে না ইনশাআল্লাহ। আমরা রাজনীতিতে নতুন উদাহরণ সৃষ্টি করতে চাই, যে রাজনীতির জন্য সংকীর্ণ মানসিকতা নয়, রাজনীতির জন্য রাজকীয় মন দরকার। মনকে উদার করা দরকার, দেশ এবং জাতিকে ধারণ করা দরকার, সবাইকে সম্মান করা দরকার। কে কোন ধর্মের, কে কোন বর্ণের, আর কে কোন দলের, এইটা দেখে যদি রাজনৈতিক নেতারা তাদের নীতি ঠিক করেন তাহলে ভুল হবে। সবাইকে মানুষ হিসাবে দেখে মানব জাতিকে কীভাবে সর্বোচ্চ সম্মান দেওয়া যায় সেটাই চিন্তা করতে হবে। এই জন্যে বিদেশি বন্ধুরা যখন আসে তখন নারী অধিকার, পুরুষ অধিকার এগুলো নিয়ে কথা বলে। আমরা বলি যে না, আমরা তার ঊর্ধ্বে, আমরা মানব অধিকার, আমরা মানবীর সবার অধিকার আমরা নিশ্চিত করতে চাই। একটা সেকশনকে নিয়ে যদি আগাই আর একটা সেকশন পিছিয়ে পড়ে যাবে। এখানে বয়স যাদের হয়েছে তারা সাক্ষী। আমাদের ছোটবেলা আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি, কলেজে লেখাপড়া করেছি, তখন পুরা হলটা হাউসফুল হইল ছেলেদেরকে দিয়ে, আর একদিকে কোনাকুনি 4-5টা বেঞ্চ বা 2-3টা বেঞ্চ দিয়ে মেয়েরা বসত। এখন সিনারিও কিন্তু তার উল্টা। এখন এই বসার ক্ষেত্রে ছেলেরা এখন মাইনরিটি হয়ে যাচ্ছে। ভালো, সুশিক্ষিত মা তৈরি হলে সুশিক্ষিত জাতি পয়দা হবে, কিন্তু সুশিক্ষিত বাবাও তো দরকার। আমরা চাই 2টার ভারসাম্য সমাজ। এই ভারসাম্যটা যখন থাকবে সমাজটা তখন পরিপূর্ণ হবে। ইমব্যালেন্সড কোনো সমাজ টেকসই হবে না। এবার বাজেট দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। বাজেটে অনেক কিছু ওয়েভার এসেছে, এই ট্যাক্স মাপ, ওই ট্যাক্স মাপ, অনেক কিছু। বাজেটের আগে 2টা সেকশনে হাত দিয়েছিল সরকার। একটা হলো যারা ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর, তাদের উপর ট্যাক্স বসাতে গেছে। সমাজ রিয়্যাক্ট করেছে, এটা থেকে সরকার সরে এসেছে, কোনো ট্যাক্স নেবে না। আর একটা হইল মোটরসাইকেল যারা চালান তাদের উপর একটা বার্ষিক ট্যাক্স। আমরা সাথে সাথে এটার বিরোধিতা করেছি। সরকার এটা স্পষ্ট করে নাই। এখন আমরা জানতে চাইব যে ট্যাক্স বসাবেন কি। যদি ট্যাক্স বসায় আমরা অবশ্যই বিরোধিতা করব। বলবেন ট্যাক্স না আসলে দেশ চলবে কেমন? ট্যাক্স আনার জায়গা থেকে আনা, বাদ দেওয়ার মুরত নাই, কিল মারার গুসাই। মোটরসাইকেল কারা চালায়? বড় লোকের ছেলেরা। বড় লোক যে সে তো 4 চাকার গাড়ি চালাবে। মোটরসাইকেল যারা চালান তাদের মধ্যে একটা বড় সংখ্যা এখন যারা বাইকার বলা হয়, যাদেরকে বাইক শেয়ার করে, তাদের তো নুন আনতে পান্তা ফুরায়। অনেকে
সীমিত আয়ের কোনো চাকরি বাকরি করে, আবার 2-3 ঘন্টা বাইক চালায়। এটাকে শখে চালায়? পেটের আগুন নিবানোর জন্য, ক্ষুধার আগুন নিবানোর জন্য এই বাইক চালায়। আপনি তার উপর ট্যাক্স বসাই দেবেন, এটা কোন ধরনের কথা? ট্যাক্স বসান যাদের উপর বসানোর কথা। এদেশে আমরা বিশ্বাস করি 1 কোটি মানুষ ট্যাক্স দেওয়ার মতো আছে, তো মাত্র 34 লাখ দেয় কেন? যারা দেওয়ার তাদের কাছে নিয়ে যান। আবার দুঃখের বিষয়, মানুষকে 3টা ট্যাক্স দিতে হয়। একটা সরকারি ট্রেজারিতে, আরেকটা দিতে হয় যারা ট্যাক্স কালেকশন করে তাদেরকে, আরেকটা দিতে হয় চাঁদাবাজদেরকে। ট্যাক্স একটা করেন, একটা করলে ট্যাক্সের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। ট্যাক্সের মার্জিন কমায় দেন, ট্যাক্স কালেকশন বেড়ে যাবে। ট্যাক্স জনগণের কাছ থেকে নিয়ে আবার জনগণকে সেবা দেন, জনগণ তখন স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেবে। ট্যাক্সের জন্য আগে পরিবেশ তৈরি করুন, তখন ট্যাক্স পাইতে কোনো সমস্যা হবে না, স্বেচ্ছায় জনগণ ট্যাক্স দেবে। আমাদের দেশের মতো ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন। সমাজে যদি কোনো গরিব দুর্ভাগ্যজনকভাবে মারা যায়, দেখবেন 10 জন দৌড়াইয়া আসে সাথে সাথে এটা সমাধান করে ফেলে, ওর দাফনে কোনো সমস্যা হয় না। পাড়ার একজন লোক অসুস্থ হয়ে ক্রিটিক্যালি আছে, সবাই মিলে একটু একটু হাত বাড়ায় দেয়। যেই সমাজে এই ধরনের মানুষের মানসিকতা আছে, সেই সমাজটাকে আমরা কষ্ট দিব কেন? তাদেরকে কমফোর্ট জোনে আনলেই তো তারা সব কিছু করবে। আপনারা দেখেছেন যে কেবল বাজেটের উপরে আলোচনা আজকে শুরু হলো, আমি প্রথম দিনটা থাকতে পারলাম না। গতকালকেই আমাদের প্রধানমন্ত্রী এক জায়গায় গিয়ে আমাদেরকে একটা অপবাদ দিয়ে দিলেন। তিনি বললেন যে আমরা নাকি কোথায় মিছিল করে প্রতিবাদ করেছি, তামাকের দাম বাড়ানোর, বিড়ির দাম বাড়িয়েছে, ট্যাক্স বাড়িয়েছে, মদের ট্যাক্স বাড়িয়েছে, এগুলোর জন্য। হাস্যস্কর। আমরা তো এগুলোর বিলুপ চাই, কেন বাড়ানো কমানোর ব্যাপার কি আছে? অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করেন তিনি বলেছেন অতি ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। তো অতি ক্ষতিকর যেটা, এটা রাখেন কেন? নিজেই তো স্বীকার করছেন যে এটা অতি ক্ষতিকর, তো সেই ক্ষতিকর জিনিসটা শেষ করে দেন, দেখি আমাদের সমাজ চলে কিনা। স্বাস্থ্যে সাশ্রয় হবে। এই সিগারেটের ধূমপানের কারণে প্রতি বছর দেশের প্রায় 2.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় সরাসরি শারীরিক রোগ। এই মানুষগুলো তো মুক্তি পাবে। মানুষ যখন সুস্থ হবে তখন তার কাজের ক্ষমতা বেড়ে যাবে, সমাজের প্রোডাক্টিভিটি বাড়বে, জিডিপি বেড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। তো সুস্থ পথে হাঁটতে পারি আমরা। প্রধানমন্ত্রী এটা কোথায় পাইলেন? আমরা খুঁজে দেখলাম যে এআই দিয়ে আমাদের নামে সমকালের নামে একটা ফটোকার্ড করা হয়েছে। আচ্ছা, উনি প্রধানমন্ত্রী, ওনার কি তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে? ওনার যদি অসুবিধা থাকে তাহলে তো 18 কোটি মানুষের কেউ আর তথ্য পাবে না। ফটোকার্ড দিয়ে, মিথ্যা এআই দিয়ে বানানো একটা জিনিসকে উনি মার্কেটিং করে দিলেন। ভাই, এরকম হলে তো সাইকেলের 2 চাকা একসাথে চলতে পারবে না। কোনো যানবাহন 2 চাকা ছাড়া তো চলে না। সংসদও সরকারি দল বিরোধী দল ছাড়া চলে না। যে সংসদ চলে, এই সংসদ জনগণ মানে না। এবারকার এই সংসদ হওয়ার আগে দীর্ঘদিন দেশের বৃহৎ জনগোষ্ঠী সংসদের কোনো কিছু দেখতই না, দেখার কোনো দরকারই মনে করত না। এখন মানুষ বলে যে এখন আমরা সংসদ দেখা শুরু করেছি। তো যে সংসদটা আবার মানুষকে আশার দিকে ফিরাইয়া আনলো, সেই সংসদেই যদি আবার উল্টাপাল্টা কাজ করা হয়, আর এখানেও যদি মানুষ হতাশ হয়ে যায়, তাইলে এই সংসদ তো পরিত্যক্ত ঘোষণা করা দরকার। সংসদকে সংসদের মতো পারফর্ম করা দরকার। দেখবেন যে কিছু লোক সংসদে গেছেন, পুরানাও আছেন। একদিন রুমিন ফারহানা কি বলেছে, তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন হাউসে বসে, সংসদ সদস্য। আমি সহ্য করতে পারলাম না। আমি দাঁড়াই বললাম, এটা কি? এখানে বয়স্ক অনেকে একাধিকবার এই সংসদে এসেছেন, তারাও এই আচরণটা করলেন। এটা কি সংসদীয় আচরণ? আমি এটা নিন্দা জানাই। আজকে কি হলো? আজকে সবকিছুর একটা সীমা থাকা দরকার। সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাইতে চাই না। এই সংসদটা হোক দেশপ্রেমিক নেতৃবৃন্দের সংসদ। আজকে একজন দাঁড়াইলেন, দাঁড়াইয়া উঠিয়া আল্লাহর বিধান পর্দা সম্পর্কে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কমন সেন্স কোথায় যায় এই সমস্ত কাণ্ড ঘটাইতে গিয়ে?
তা আমরা চেষ্টা করছি সংসদের ভিতরে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে, কিন্তু প্রেম তো একদিক থেকে হয় না, ভালোবাসা বিনিময় করতে হয় দুই দিক থেকে, এবং মূল দায়িত্ব সরকারি দলের। তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা যদি দায়িত্বশীল আচরণ করেন, দেশ জাতি ভালো চলবে, পার্লামেন্ট ভালো চলবে, সরকার টিকে থাকবে, দেশের জন্য ভালো কিছু করতে পারবে। আর যদি চিন্তা উল্টাপাল্টা হয়, কর্ম উল্টাপাল্টা হয়, অ্যাটিচিউড উল্টাপাল্টা হয়, তাহলে একার দায়িত্ব আমরা নিতে পারবো না, এটা সম্ভব না। তখন আমাদেরকেও ওই পথেই হাঁটতে হবে, যে পথে হাঁটলে ওনাদের হুঁশ ফিরে আসবে। এই জন্য আমি গতকাল বলেছি, হাতে খুব বেশি সময় নাই, গুছান, তাড়াতাড়ি গুছান, সংশোধন হন, পরিবর্তন হন। এই জাতি পরিবর্তন চায়, যুব সমাজ পরিবর্তন চায়। ওই পচা ঘুনে দূরা রাজনীতি এই যুব সমাজ আর দেখতে চায় না। আমরা না হয় গা শোয়া হয়ে গেছি, আমাদের যুব সমাজ ওই গা শোয়া ভাব নিতে চায় না। তারা সত্যি পরিবর্তন চায়। এই জন্য আমরা পরিবর্তনের পক্ষে, এবং সেই পরিবর্তন হোক ইতিবাচক, জনকল্যাণে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে। এখানে কোনো আপোষ নেই, যে যাই বলুক। পরশুদিন একজন রাষ্ট্রদূত পাশের দেশ থেকে এসে তিনি বললেন 2 দেশ এক হয়ে যাক, 140 আর 20 কোটি মিলাই 160 কোটি হয়ে যাক। আমি এটার ব্যাখ্যা জানতে চেয়েছি, সাথে সাথে রিয়াক্টেড। আমার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে ওই দূতাবাস থেকে লেখা হয়েছে যে তিনি কেন ওই অহেতুক বিতর্কের জন্ম দিচ্ছেন। আমি বললাম, তুমি আবার উত্তর দাও, রিপ্লাই করো, যে তোমাদের অবস্থান স্পষ্ট করো, এটা অহেতুক নয়, এটা অপরিহার্য, এটা জানতে হবে আমাদের। সরকারি দলের একজন নেতা অবশ্যই একটা কথা বলেছেন, তথ্যমন্ত্রী, আমি তাকে সাধুবাদ জানাই। দেশ আমাদের সবার, আমাদের একার না, সবার। আর দায়িত্বটা সরকারি দলের বেশি। তাদের অবস্থান তাদেরকে স্পষ্ট করতে হবে, বাকিদের অবস্থানও বাকিদের স্পষ্ট করা উচিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নেই। একটু কম খাবো, কম করবো, অসুবিধা নেই, কিন্তু আমার দেশের জমিদারি কাউকে দেবো না, এটা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই জায়গাটায় আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে। এখানে কোনো বিভক্তি দেখতে চাই না, কে সরকারি দল আর কে বিরোধী দল এটাও শুনতে চাই না। জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। এখানে আমাদেরকে অবশ্যই আপোষহীন মনোভাব পোষণ করতে হবে। কোনো কাওয়ার্ড জাতি দুনিয়া কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বীরের জাতি কিন্তু বীরত্বের সাথে বেঁচে থাকে। ইনশাআল্লাহ বাংলাদেশ বেঁচে থাকবে বীরত্বের সাথে। আমরা ব্যর্থ হলেও আমাদের আগামী প্রজন্ম ব্যর্থ হবে না, আর আমরাও ব্যর্থ হতে চাই না। কেন ব্যর্থ হব? আমরা লড়ে যাব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। এই বাজেটে আমাদের কনসার্নগুলো আমরা তুলে ধরব। একটা টপ ড্রেসিং করা বাজেট, সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু 2টা ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই। এদেশে দুর্নীতি বন্ধ হবে কিনা এবং জনগণ সুশাসন পাবে কিনা, এই 2টার ব্যাপারে এখানে এই বাজেটে কোনো দিকদর্শন নাই। যদি দুর্নীতি বন্ধ না হয় আর ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত না হয়, এই সমস্ত বাজেট কোনো কাজে লাগবে না জনগণের। ব্যক্তি বিশেষের পেট মোটা করবে, কপাল খুলবে, জনগণের কপাল পুড়বে। আমরা চাই বাজেট যাই হয়েছে এটা আমরা আমাদের যৌক্তিক সমালোচনা করব, কিন্তু দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, আর মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না। স্বাধীন বিচার ব্যবস্থার জন্য স্বাধীন জুডিশিয়াল সেক্রেটারিয়েট হবে, সরকার নাকচ করে দিল, তো কেমনে হবে? আমরা গণরায় কেন আমরা এটার জন্য এত বেশি চাপ দিচ্ছি কেন? ওই 4টা যেটার ভিত্তিতে গণভোট হয়েছে, এই 4টা হলে ইনশাআল্লাহ কেউ আর মাজা সুজা করে ফ্যাসিস্ট হতে পারবে না। আমরা আর ফ্যাসিজম চাই না, আমরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই। আল্লাহ সেই বাংলাদেশটা যেন আমাদেরকে দান করে। আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের 20 মিনিট লেট হয়েছে অনিচ্ছা সত্ত্বেও। আমি ক্ষমা চেয়ে নিলাম, ইচ্ছা করে আমরা দেরি করিনি। সবাই দোয়া করবেন। আর সাংবাদিক বন্ধুদেরকে আপাতত বিদায় দিয়ে আমি মন খুলে 2-1টা কথা 11 দলের ভাইদের সাথে বলতে চাই, যেগুলো একান্ত রাজনৈতিক কথা। আমাদের আপনাদের কোনো একান্ত প্রশ্ন থাকলে করলে খুশি হব। আর যদি আজকে আমাদেরকে খুশি হয়ে বিদায় দিয়ে দেন আপনারা, তা আরও বেশি খুশি হব। একটা বাড়তি ধন্যবাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন, প্রথম হলো যে এটা আমাদের পুলিশের কৃতিত্ব না, এটা ইন্টারপোলের কৃতিত্ব, এবং এটা এই সরকার তার উপরে ইন্টারপোলের অ্যালার্ট জারি করায় নাই, এটা প্রিভিয়াস গভর্নমেন্ট করায় গেছে।
কিন্তু এই সরকারের আমলে এসে দুবাইতে ধরা পড়ছে। তো কালপ্রিট যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, যদি কেউ দেশ এবং জাতির বিরুদ্ধে অপরাধ সংগঠন করে থাকে, তারকে আইনের আওতায় আনতে হবে। এইটা বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট। কিন্তু মূল অ্যাচিভমেন্টটা হবে, আপনার প্রশ্নটাই সঠিক, যদি তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা, বিচারের মুখোমুখি করা। কারণ এটা কত দূর হবে? হাদি হত্যার হত্যাকারীদেরকে এখনো ফিরিয়ে আনা হয়নি, ফিরিয়ে আনার কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। এ নিয়ে কোনো কথাবার্তা নাই, কোনো উদ্যোগ নাই। এখন বেনজির সাহেব ওখানে ধরা পড়েছেন, তিনি কি দুবাইয়ের কারাগারেই দিন কাটাবেন নাকি বাংলাদেশে আসবেন তার দেশে? এটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। তো আমরা কোনো নেগেটিভ ধারণা, নেতিবাচক ধারণা রাখতে চাই না, আমরা ইতিবাচক ধারণা রাখতে চাই। কারণ তার একটা বিশাল রোল ছিল মানুষকে আয়নাগরে পাঠানোর ব্যাপারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ব্যাপারে। তিনি মাস্টার মাইন্ড ছিলেন। এমনকি 5 আগস্টের পরে দেশ থেকে পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির জন্য তার অনেকগুলা অডিও ক্লিপ ফাঁস হয়েছে, তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সেই রকম মানুষকে তো অবশ্যই আইনের আওতায় আনা উচিত। আমরা সংসদে আজকে তো খুব সবাই অভিনন্দিত হয়েছে, ভালো, কিন্তু আসল অভিনন্দন এটা না। আসল অভিনন্দন হবে আইনের আওতায় তাকে আনা এবং বাংলাদেশে ফিরিয়ে আনা। এটা রহস্যজনক। দেখেন, এই ব্যাপারে আমরা সংসদে একটা নোটিশ জমা দিয়েছি। এই নোটিশ জমা দেওয়ার পরে আজকের কার্যতালিকায় এটা আলোচ্য বিষয় ছিল, কিন্তু কালকে ওই নোটিশ উগ্র করে আনুষ্ঠানিক আরেকটা নোটিশ দেওয়া হয়েছে যে এটা কার্যতালিকা থেকে উগ্র করা হলো। আমাকে বিভিন্ন দিক থেকে অনুরোধ করা হয়েছে এই আলোচনাটা আপাতত না করার জন্য। আমি করব। আমাকে যদি নোটিশের ভিত্তিতে না দেন, আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াবো। আমার মুখ যদি বন্ধ করে দেন, আমি ওয়াক আউট করবো। তখন আমি জনগণের পার্লামেন্টে চলে আসবো, যেখানে স্পিকার সাহেবের আমার অনুমতি লাগবে না। এখানে নতজানু পররাষ্ট্র নীতি বলি আর যাই বলি, কেন আমাদের এত ভয় কেন? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 350 পার্লামেন্ট সদস্যের চাইতে দায়িত্ব কি কুড়িগ্রাম, নীলফামারী আর লালমনিরহাটের সাধারণ লঙ্গি পরা মানুষের? দায়িত্ব তো আমাদের বেশি। সেই মানুষগুলা যদি খালি হাতে বুকের বোতাম খুলে দিয়ে সীমান্তে চলে যেতে পারে বিজিবির সহযোগী হওয়ার জন্যে, তাহলে সংসদের ভিতরে আমরা আলোচনা করতে ভয় পাচ্ছি কেন? আমরা বিস্মিত। আমরা এটা ছেড়ে দেব না, আমরা আলোচনা করবো। এইটাই আলোচনা না করার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে। তা আমি তো সেই অনুরোধ মানব না। আমি তো স্বাধীন বাংলাদেশের নাগরিক। কথাবার্তা যৌক্তিক থাকবে, উত্তেজনা এবং উস্কানি সৃষ্টি হয় এমন কোনো কাজ আমরা মেনে নেব না। এটা যেই করে, এটা যদি মুসলমানরা করে তাও এটা পরিত্যাজ্য, এটা যদি অন্য ধর্মের লোকেরা করে তাও পরিত্যাজ্য। এ দেশ আমাদের সবার, যেটা করলে শান্তি শৃঙ্খলা রক্ষা হবে সেটাই করতে হবে সবাই, দায়িত্বশীল আচরণ করতে হবে। ধন্যবাদ।